রাষ্ট্রের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে না। আপনি দেখেন এই গত 9 মাসে আপনার 8 থেকে 10 জন সনাতন ধর্ম অবলম্বীদের মরদেহ পাওয়া গেল তাদের কার্যালয় অফিসে, রাইট? শুধুমাত্র এই হিন্দুরাই হচ্ছে কি অফিসে গিয়ে আত্মহত্যা করতেছে, রাইট? এটা একটা প্রশ্ন আসে না মনে? বিভিন্ন জায়গায় নারীদের উপর যেভাবে করে হামলা, আক্রমণ, কাপড় চোপড় নিয়ে তাদেরকে যেভাবে করে আক্রমণ করা, হ্যাঁ, এটা তো একটা আমি তো ফিল করি একটা ভয়াবহ পরিস্থিতি সেইখানে। এটা নাদিয়া বলবেন, তার আগে আমি বলি, আমার যেহেতু দর্শক গোষ্ঠীর হলার গোষ্ঠীর একটা বেশিরভাগ তারা ইসলাম পন্থার লোকজনও আমাকে সমীহ করেন, যদিও গালি দেন, কিন্তু আমি যে সাম্যের কথা বলি যেহেতু ওই জায়গাটা তারা পছন্দ করেন। দেখেন, এই যে হিন্দু অত্যাচারের কথা বললেন, নারী সম্ভ্রমীর কথা বললেন, আমি জানি না কোথায় এগুলো হচ্ছে, নিশ্চয়ই দুই এক জায়গায় হচ্ছে না তা তো না হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ আমলে আমরা কি দেখেছি? দাঁড়িয়ে আসের বলে দাড়ি ধরে তাকে থাপ্পড় মারা, রাস্তায় নাজেহাল করা, নামাজ পড়ার অবস্থায় তাকে ধরে তাকে পিটানো, গুলি করা, তো এগুলা তো হয়েছে, রাইট? তো তারপরেও তো আমরা টিকে ছিলাম। আমরা আপনি দেখেন এই যে নাদিয়া কি বলছে আমরা যদি এখন আমি বলছি কি এই যে মাসুদ নামের যে ছাত্র নেতা একজন, তার দেখা গেল সে আসলে ছাত্রলীগ করতো, এখন ছাত্র দলের নেত্রীকে পেটানোর সময় এই মাসুদ সেই ছাত্রদলের নেত্রীকে পেটাচ্ছে, রাইট? এই সার্জিস্টরা ছাত্রলীগের মধ্যে ছিল। তো যারা এই কাজগুলো দাড়ি ধরে মেরেছে কিংবা এই ভয়াবহ আচরণগুলি করেছে, তারা যে অন্য মানে রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিত নয়, এদের মতোই। হাউ ডু ইউ নো? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম শাহিদের কাছাকাছি, যে এটা আওয়ামী লীগ আমলেও হয়েছে। আমাদের অপরায়ণের রাজনীতি এটা সব সময়কার রাজনীতি, কারণ আপনি যখনই একটা 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 বড় প্রবলেমকে আপনি অ্যাড্রেস করতে চাইবেন না, তখন আপনি গরু ভার্সেস শুয়োর আলাপ সামনে নিয়ে আসবেন, তখন হিন্দুরা সব চাকরি নিয়ে যাচ্ছে আলাপ নিয়ে আসবেন, ভারতে এখানে মুসলমান নিধন হবে, বাংলাদেশে এখানে হিন্দু বিদ্বেষ তৈরি হবে। এইটা খুব স্বাভাবিক এবং উপমহাদেশের জন্য এই জায়গাটা খুব স্বাভাবিক। এবং আপনি বলছেন যে নারী নিগ্রহ হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়নি? আমি তো মনে করি আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। নাসিরনগরের ঘটনা, রামুর ঘটনা তো আওয়ামী লীগ আমলে হয়েছে, এবং বলা হয় যে আওয়ামী লীগ এই সংখ্যালঘু রক্ষা করার লোক। আমি তো সেই সংখ্যালঘুর মধ্যে পড়ি, আমি একজন নাস্তিক। কই অভিজিৎ রায়কে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট রক্ষা করতে পারেনি, এটা তো ইন্টেলিজেন্সের ব্যর্থতা। সমকামীদের মধ্যে এখন ধরেন এই যে জুলহাস ছিলেন মান্নান, তাকে খুন করা হয়েছে, ওই সংখ্যালঘুদের আওয়ামী লীগ রক্ষা করতে পারেনি। এখন আমি ওয়ের অ্যাবাউটস এর আলাপে যাব না, ওইখানে হয়েছে বলে এখানেও খারাপ হবে, নট নেসেসারিলি। ঘটনা যেটা হচ্ছে সেটা হলো, যখন পরিস্থিতি খারাপ এবং যখন আমাদের পিনাকিদের মতো, ইলিয়াসদের মতো ইউটিউবাররা সরকার চালাচ্ছেন, যাদের নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, তখন দেশের অবস্থা এটাই হবে। কারণ তখন আপনি কনস্ট্যান্টলি অপরায়ণের রাজনীতি পুশ করে যাচ্ছেন, কনস্ট্যান্টলি আপনি মানুষের মাথার মধ্যে আমি ভালো, আমার লাইফের যে দুর্দশা, আমার চাকরি নাই, আমি খেতে পারি না ভাত, তার কারণ হচ্ছে বাংলাদেশের হিন্দুরা, তার কারণ হচ্ছে পাশের দেশ ভারত, আমার রাষ্ট্রের যত যত শয়তানি হয়েছে সব অন্য করেছে, আমার কোনো দায় নাই। এই আইডিয়া গুলো আপনি কনস্ট্যান্টলি যখন পুশ করতে থাকবেন, তখন ধরেন এই যে নারীর উপর নির্যাতনের জায়গাটা, দেখেন আমরা সবাই মিলেই তো এই কাজটা করি সোসাইটিতে, আপনার যেরকম ভূমিকা আছে আমারও ভূমিকা আছে, কিন্তু ধরেন নারী হচ্ছে শয়তানের লাঠি, এই জাতীয় জিনিসপত্র যখন পুশ করা হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, মেয়েদের উপর যে সেই অত্যাচারটার আপনি একটা চিত্র দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হিন্দুরা আমাদের রূপবে, ধরেন শহীদুল আলমরা তারা একটি যে নারীর ডাকে মৈত্রী যাত্রা আয়োজন করলো, রাইট? এগুলি যারা রূপবে, তারাই যদি, আপনি বলছিলেন যে তারা আসলে ওই যে থিসিস অ্যান্টিথিসিস ভূমিকা পালন করছে, রাইট? সো অ্যাবসলিউটলি তাই। ওঝা হয়ে আপনি সাপ হয়ে দংশন করবেন এবং ওঝা হয়ে ঝাড়বেন, এই জিনিসটা সবচেয়ে সহজ কাজ। আপনাকে বিগার পিকচার থেকে সরায় রাখার জন্য এই জিনিসটা সবচেয়ে সহজ কাজ। অপরায়ণের রাজনীতি, মি ভার্সেস আদার্স, এই জিনিস হচ্ছে। এখন আমাদের কাজ কি? আপনি বলছিলেন আমাদের করণীয় কি? আমাদের মাথায় যাদের খানিক ঘিলু আছে, অল্প বিস্তর ঘিলু আছে, আমাদের ফান্ডিং এরও দরকার নেই। আমরা যদি কনস্ট্যান্টলি কথা বলে যাই এবং যে দালালির অভ্যাস আমরা যদি বন্ধ করি, সেটা আমি আওয়ামী লীগ হই, বিএনপি
বিএনপি হই, জামাত হই, যেই দলেরই লোক হই, আমি যদি আমার দলের প্রবলেম গুলো, যেরকম ধরেন বিএনপি সামনে আছে, আমি বিএনপি কে বলবো ৭১ প্রশ্নে আপনারা কেন আপনারা ক্লিয়ার না, কেন ক্লিয়ার হতে পারছেন না, অথবা ধরেন আপনারা যদি আমি বলি ১-১১ বিষয়গুলি আপনারা যখন ক্লিয়ার করেন, আওয়ামী লীগকেও যেরকম তার দায় স্বীকার করতে হবে, বিএনপি কেও তার দায় স্বীকার করতে হবে। আপনি এর আগে যে নির্বাচনগুলো হয়েছে, বিএনপি আমলে যে নির্বাচনগুলো হয়েছে, তার মধ্যে কতখানি স্বচ্ছতা ছিল, আপনি ৯৪ সালের ঘটনা দেখেন, ৯৬ নির্বাচন যদি দেখেন, তো এই সমস্ত ক্ষেত্রে আপনার নিজেকে অ্যাকাউন্টেবল করার যোগ্যতা থাকতে হবে। আপনি অন্যকে দায় দেওয়ার আগে আমার আসলে দায় কি সেই নিয়ে প্রশ্ন করতে হবে, এবং বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে প্রশ্নের জন্য কোনো রকম ভাবে পারসিকিউট করা যাবে না। একজন মানুষ প্রশ্ন করেছেন, তার সাথে সাথে তার চাকরি বাতিল, এই যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেই দেখছি, একটা মাত্র প্রশ্ন করেছে, ধরে নিচ্ছি যে তার খুব শয়তানি উদ্দেশ্য আছে এবং উনি আওয়ামী লীগের দালাল, আমি ধরে নিচ্ছি, তারপরেও কি উনি প্রশ্ন করতে পারবেন নাকি না? বা ধরেন আপনি যদি যে প্রশ্নগুলি করেন, একটা ডিফিকাল্ট প্রশ্ন করেন, আপনাকেই আমি বললাম আপনি আওয়ামী লীগের দালাল, তো এখন আপনি যদি আওয়ামী লীগের দালাল হনই বা, তাতেই বা সমস্যাটা কোথায়? আপনাকে তো প্রশ্ন করতে হবে। আওয়ামী লীগ আমলে আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি এই জায়গাটা থেকে, ভাই তোমাকে এতদূর স্পেস দিতে হবে যাতে তুমি ফ্যাসিস্ট না হয়ে যাও, এক। আর দ্বিতীয়, এটা হলো আমার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ, যাতে কাউকে জামাত হেফাজত শিবির বলে তাকে পারসিকিউট করা, যেরকম আমি কোন রকম ভাবে শাপলা চত্বর, আচ্ছা মরছে মরছে মুসলমান মরছে, ওরা ওই সেই এই সমস্ত জিনিস বলে আমরা যাতে কাউকে অত্যাচার না করি, সেটা আমি হই বা একটা শিবিরের ছেলে, এই এতদূর। বুঝতে পারছি। শাহেদ, শেষ প্রশ্নটা করি যে আসলে রাষ্ট্রের ভিতরে আমরা এরকম একই ব্যক্তিকে অনেক রকম রোল প্লে করতে দেখছি, কে যে কার পক্ষে কি কাজ করছে একটা পুরো বিভ্রান্তিকর অবস্থা। আপনারা যেমন বলছেন যে পিনাকি আসলে একটা ভারতের এজেন্ট, ভারতের পক্ষে কাজ করছে, এরকম শহীদুল আলমদেরকে আমরা দেখছি তারা একটা সেকুলারিজমের পক্ষে কাজ করছে, আসলে তারা রাইটিস্টদের পক্ষে কাজ করছে। এই যে একটা ধোঁয়াশা তৈরি করে, এতে করে আলটিমেটলি রাইট উইংরাই কি ফায়দা পাবে না? ওই যে আমি বললাম কলার যে উদাহরণ দিলাম, 90% ভালো, 10% অন্য জিনিস খাওয়া দেওয়া। আপনি আপনার আলোচনার মধ্য দিয়েও আপনি অনেকগুলো রাইটিস্টদের মধ্যে ঢুকায় ফেলতে চাচ্ছেন, এটা ঠিক না। শহীদুল আলম ইজ নট এ রাইটিস্ট গাই। তারপরে আরো অনেকেই আছে, দে আর নট রাইটিস্ট, দে আর প্লেইং। আমি জানি বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম ফ্ল্যাগটা শহীদুল আলম উঠাবে, বিএনপির এটা ঠিক নাই। প্রথম ফ্ল্যাগটা শায়ান উঠাবে, বিএনপির এটা ঠিক নাই। নাদিয়া প্রথম ফ্ল্যাগ উঠাবে, বিএনপি ঠিক করছে না। তো এই মানুষগুলা, তাসনিম খলিল, জীবনে কোনো পলিটিক্যাল পার্টি তাসনিম খলিলকে বিশ্বাস করা উচিত না, সে কোন দিকে টার্ন নিবে, কারণ তার কাছে তার এথিক্স হচ্ছে সবার আগে। হ্যাঁ, আমাকে কিছুটা অবিশ্বাস করতে পারেন, কেননা আমার কাছে আমি যে আইডিওলজির রাষ্ট্র দেখতে চাই, সেই আইডিওলজির রাষ্ট্র যারা পরিচালনা করার জন্য লেজিটিমেট শক্তি, তাদেরকে আমি সময় দিতে চাই, তাদেরকে আমি সহযোগিতা করতে চাই। যেই জায়গা থেকেই মানুষ আমাকে বলে আপনাকে তো নিরপেক্ষ ভাবতাম, আপনি কেন বিএনপির পক্ষে এখন কথা বলছেন? ওই যে আমি বলছি আমার মাথায় বিএনপি না, আমার মাথায় হচ্ছে বাংলাদেশ। কেন বাংলাদেশ? আওয়ামী লীগ আমার নাই এখন, এবং তারা লেজিটিমেসি হারিয়ে ফেলেছে। তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে যদি আমি মধ্যপন্থায় রাখতে চাই, সব মানুষের করে রাখতে চাই, একজন নাস্তিকেরও, একজন আস্তিকেরও, একজন মাদ্রাসা ছাত্রেরও, একজন হিন্দুরও, একজন নারীর, একজন বোরকাওয়ালা নারীর, একজন নাদিয়ার মতো নারীর, আমাকে রাষ্ট্রের মধ্যপন্থায় রাখতে হবে। তো সেই মধ্যপন্থায় রাখার জন্য বাংলাদেশের লেজিটিমেট পলিটিক্যাল পার্টি কে? হু এলস? বিএনপি ছাড়া। তো যে আমার লেজিটিমেট পার্টি, তাকে যদি আমি ডিসম্যান্টেল করে ফেলতে পারি, মানুষের মনোজগতে যদি এই পার্টিকে আমি পাত্তাই দিচ্ছে না, না, আমি বলছি বিএনপি কে যদি আমি ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করতে, বিএনপি কে তো পাত্তাই দিচ্ছে না, বরং বিএনপির কোন স্টেক এই সরকারে আছে কিনা আমার ডাউট আছে। এবং এখন যে 3 ইউটিউবারের কথা বলছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি কে সম্পূর্ণ সিনের বাইরে নিয়ে যেতে। আমি সেটাই বলছি, আমি আপনাকে সেটাই বলছি। এই রাষ্ট্র যদি লেজিটিমেট, রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখার জন্য যারা মূল লেজিটিমেট পাওয়ার, তাদেরকে যদি আমি ডিসম্যান্টেল করতে পারি, তাহলে আমার রাষ্ট্র বেদখল হয়ে যাবে। আমি যেভাবে চাবো সেভাবেই হবে, তাই না? আমি জামাতকে ক্ষমতায় বসাবো, কিংবা অন্যকে ক্ষমতায় বসাবো, গফুরকে ক্ষমতায় বসাবো, হোয়াটএভার, সেইটা হইতে দেওয়া যাবে না বলেই আমার সকল কর্মকাণ্ড মনে হইতে পারে আমি এখন বিএনপির সাপোর্ট করছি, বিএনপি নিয়ে কথা। ওই একটাই আমার মাথায়, বাংলাদেশ, আমার রাষ্ট্র বাঁচাইতে হবে এখন। এরপর বিএনপি ক্ষমতায় আসার পরে
আমি যদি দেখি তারা ঠিক মতো চলছে না, আমি আবার তাদেরকে বলবো যে না এটা না, বাট নট নাও। সেটা আসার জন্য কি করণীয় আছে? 100% সেটা আসার জন্য কি করণীয় আছে? আমরা তো দেখছি না, আমরা তো দেখছি যে আপনি কেন মনে করছেন যে এরা খুবই পাওয়ারফুল এবং খুবই এদের সব স্টেক তাদের? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই রাষ্ট্র চলে 4টা এস্টাবলিশমেন্টের উপর ভিত্তি করে। এই 4টা এস্টাবলিশমেন্টের কোন এস্টাবলিশমেন্ট এখন আপনি অ্যালাইন না সেটা আপনি হিসাব করেন। একটা হলো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি বিএনপি। আমি শেষ করি। আপনি যে 4টা স্টেকের কথা বলছেন, সেই 4টা স্টেক বিএনপি কে সাইডে রেখে বাকিরা সবাই অ্যালাইন্ড। আপনি বিচার বিভাগ দেখেন, দে আর অ্যালাইন্ড। আপনি সরকারের নির্বাহী বিভাগ দেখেন, তারা অ্যালাইন্ড। অফকোর্স শুধুমাত্র বিএনপি নাই। না, এটা আপনার ভুল ধারণা। শুনেন আমি বলি, শেষ করি। একটা হলো সবচেয়ে বড় সেটেলমেন্ট হচ্ছে পলিটিক্যাল পার্টি, বিগেস্ট লেজিটিমেট পলিটিক্যাল পার্টি বিএনপি। সেকেন্ড বিগেস্ট সেটেলমেন্ট কি? আর্মি, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী। থার্ড বিগেস্ট সেটেলমেন্ট কি? বাংলাদেশের গণমাধ্যম। আপনি নুরুল কবির, প্রথম আলো, ডেইলি স্টার, জিল্লুর রহমান, কোন ব্যক্তি যে এই অ্যালাইন্ডে কথা বলছে না যে না রাষ্ট্র ঠিক নাই, তারা বিএনপির সাথে অ্যালাইন করছে। থার্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আপনার কি মনে হয় সচিবালয় আপনি দেখছেন? আমি সেভাবে দেখছি না। যাই হোক, আজকে আপনাদের মতামত যেহেতু নেওয়াটাই আমার কাজ, সুতরাং আমি ওই জন্য বলছি যে আপনারা যেভাবে হতাশ, আমি হতাশ না। আমি বরঞ্চ দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র ফুলি আমাদের ঠিক জায়গায় আছে এবং আমরা এটাকে কোনোভাবেই ডিসপ্লেস হওয়ার মতো শঙ্কা আছে, বাট ওইটা আমরা হইতে দিব না। শেষ প্রশ্ন করছি, এনসিপির ভবিষ্যৎ কি দেখেন? হ্যাঁ, এনসিপির ভবিষ্যৎ এখন যে অবস্থায় আছে, শূন্যটা যদি অর্ধেকটা আসন পায় আমি খুব মানে আশ্চর্য হব। শূন্য আসন পাওয়ার সম্ভাবনা নাই। যে রকম তারা রাজাকারদের চিহ্নিত রাজাকার, এগেন আমরা যে আলাপটা করছিলাম, ইদার ফাঁসি অথবা বেকুসুর খালা, সেই দুটোর মাঝামাঝি জায়গায় তারা পক্ষ নিয়ে ফেলেছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তারা একদম উগ্র ডানপন্থী পক্ষ নিয়ে ফেলেছেন, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সো অফকোর্স আমি এখন মনে করি যে আমার প্রাথমিকভাবে কিছু আশা ছিল যে ওর কাঁধে চড়ে হয়তো একটা দুটো, কিন্তু আমি এখন মনে করি এনসিপি শূন্য ভোট পাবে। এবং শাহিদের কথা মতোই আমি এই মুহূর্তে খানিক বায়াস বিএনপির প্রতি, আমি এটা একদম সরাসরি প্রকাশ্যেই বলেছি। এবং আপনি যে বললেন যে তাসনিমকে হয়তো কোনো দলের মধ্যে ফেলা যাবে না, একে দলের মধ্যে ফেলা যাবে না, শায়েরকে কোনো দলের মধ্যে ফেলা যাবে না, আমি মনে করি যে আমি যেহেতু একজন অ্যান্টি গভর্নমেন্ট নারীবাদী, এখন ধরেন বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি আপাতত বিএনপি কে সাপোর্ট করছি যদি করার দরকার হয়, যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে। বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির সমস্যা নিয়ে আমি ইয়ে করব, what is the word I'm looking for, তার বিরোধিতা করব, বিএনপির বিরোধিতা করব, যেরকম আমি আওয়ামী লীগ আমলে করেছি সেটাই। এবং আমি মনে করি যে আমার রাজনৈতিক অবস্থান এত দূরে যে আমি অ্যান্টি গভর্নমেন্ট নারীবাদী। সুতরাং আওয়ামী লীগের বলে নিজেদেরকে পরিচয় দেন। হ্যাঁ, দুজনই চরমতম এন্টি আওয়ামী লীগের, এইটুকু তো আমি বুঝতে পেরেছি। আপনারা নিজেরাও দাবি করেন যে শাহেদ মাথা নাড়ছে। আচ্ছা, কেন মাথা নাড়ছে সেটা বলা, সরাসরি অ্যান্টি আওয়ামী লীগ। কিন্তু যদি ধরেন আমি এই জায়গা থেকে বলতে চাই, যদি আমি মনে করি যে আওয়ামী লীগ যে শয়তানিটা করে এসছে বিএনপির উপরে, যদি এখন বিএনপি এসে আওয়ামী লীগের উপর একই কাজ করে, তখন আমার রাস্তা একদম কমপ্লিটলি ফ্লিপ হয়ে যাবে। আমি শেষ করি। জীবনে কোনোদিন আমার একটা লাইন দিয়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমি অবমাননা করি নাই। আমি মুক্তিযুদ্ধের জন্য যত লড়ি, আমার সমসাময়িক কোনো অ্যাক্টিভিস্ট এইভাবে এত ভোকাল না। ফ্রম দ্য ডে ওয়ান, 5 আগস্টের পর 6 আগস্টে আমি বলছি আমি ফ্যাসিস্ট শাসক দাঁড়িয়েছি। এই বাংলাদেশ রাষ্ট্র আরেকটা ইসলাম পন্থার নামে ফ্যাসিবাদ তৈরি হোক, এইটা আমরা হইতে দিব না, আমরা লড়বো। সুতরাং আমাকে অ্যান্টি আওয়ামী লীগ বলার কোনো কারণ নাই। শেখ হাসিনা যে মাফিয়াতন্ত্র, স্বৈরশাসন, সেটার বিরোধিতা করেছি আমি। এইটা যে কোনো আগামীতে মাফিয়া যদি আসে, স্বৈরশাসন আসে, আমি তার বিরোধিতা করবো। বাংলাদেশ রাষ্ট্রটাকে আমি মাথায় রাখবো সবসময়।